পসিবল হয় নোট করে নিবা। আজকে আমরা রিডিং স্কিলের পার্ট সি থেকে পড়বো। পার্ট সি এর একটা কবিতা পড়বো। অ্যাট দ্য সেম টাইম আমরা পার্ট সি এ কমন আসলে কি করব, কমন না আসলে কি করব, ধরতে গেলে একটা গাইডলাইন ক্লাস। সো খেয়াল করো, আমরা লন্ডন 1802, এটা লেখেন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডস। হ্যাঁ, উইলিয়াম ওয়ার্ডস। তাহলে এখানে ফার্স্টে তোমার এইভাবে দেয়া থাকবে, রিড দ্য পোয়েম বিলো কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার এনি 5 কোশ্চেন। অর্থাৎ এখানে বলা আছে তোমাকে 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, তাহলে 50 মার্ক। তুমি 80 মার্কের মধ্যে, তোমার পরীক্ষা হবে 80 মার্কের মধ্যে লিখিত, 80-র মধ্যে এখানেই তোমার 50। তার মানে সোজা সাপটা কথা, এই 50 যদি তুমি খারাপ করো, তোমার মনে হয় তুমি পাশ করতে পারবা? জি না। যদি এটা খারাপ হয়, আশা ছেড়ে দিবা পাশ করার। বুঝতে পেরেছ? এখন এটাতে ভালো করার বা পাশ করার, আমি সোজা কথা বলি, আজকে পাশ করার আমি কিছু কৌশল শেখাবো। তো প্রথমত তোমরা এখন যেভাবে প্রিপারেশন নিবা, তোমাদের সাজেশন ওয়াইজ যে কয়েকটা 7টা বা 8টা কবিতা দেয়া আছে, এই কবিতাগুলা তোমরা সামারি পড়ে নিবা। সোজা কথা, কি ফ্যাক্ট পড়ে নিবা। কি ফ্যাক্টের পর হচ্ছে সামারি দেয়া আছে, বাংলা সামারি। বাংলা সামারিটা পড়ে নিবা। নেয়ার পর যদি মাথার উপর দিয়ে যায়, বুঝতেছো না, যেহেতু তোমরা ফার্স্ট ইয়ার, ছোট এখনো, যে কবিতাটা এটা কি বললো কবি, কেন এটা করলো। ধরো আমরা সনেট 18 যখন পড়ছি বা এটা পড়তেছি, এখানে আমরা দেখতে পারবো উনি ইংল্যান্ডের নৈতিক এবং স্পিরিচুয়াল তোমার অবক্ষয়ের চিত্র তুলে ধরেছে এবং একজন কবির কথা বলেছেন, মিল্টনের কথা। তো তুমি বুঝতেছো না, তখন তুমি কবিতাটি কেন লিখেছেন উনি, তারপরে কবি আসলে আমাদের কি মেসেজ দিতে চেয়েছেন, এই জিনিসটার খোঁজ করবা। যখন তুমি বুঝতে পারবে উনি কেন লিখেছেন এবং কি মেসেজ দিতে চেয়েছেন, মোরাল মেসেজটা কি, তাহলে তুমি ক্লিয়ার হবা এর উদ্দেশ্যটা কি ছিল। আচ্ছা, তারপর এই কবিতা তুমি থিমটা অবশ্যই কবিতার, এবং শুধুমাত্র এই কবিতা না, অনেকে আমাকে বলতেছো যে আপু পোয়েট্রি আমরা ভালো করতে পারতেছি না, মনে হারাচ্ছি। তুমি কবিতা পড়লেই তার বাংলা সামারিটা পড়বা। তারপর হচ্ছে তোমার কবি কেন, কবিতা যদি না বোঝো তারপরেও সামারি বুঝে কেন এবং কি উদ্দেশ্যে লিখতে চাইছে, আমার নোটে অলরেডি দেয়া আছে, তুমি এই জিনিসটা ক্লিয়ার হয়ে নিবা, তাহলে বুঝতে পারবা। তারপর তোমাকে থিম জানতে হবে। থিম জানলে একটা কবিতার সামারিও লেখা যায়, ইভেন থিম নিয়ে প্রশ্নও আসে। আচ্ছা, থিম জানার পর তোমাকে জানতে হবে স্যাম্বল। যারা তোমরা যেহেতু ফার্স্ট ইয়ার, আমি একটু বেসিক থেকে পড়াচ্ছি। থিম মানে মূল বিষয়বস্তু, ঠিক আছে। আর সামারি মানে হচ্ছে সারাংশ। বাংলায় আমরা 19-এও দেখি নাই, সারাংশ পড়ি নাই কবিতার, ওরকম। তারপর আমরা এগুলো পড়ার পর আমাদের কাজ হবে, আর কিছুর দরকার নেই, প্রশ্ন অ্যানালাইসিস করা। অর্থাৎ এই যে প্রশ্ন, 7-এর এ বি 2টা প্রশ্ন আছে আমি উপরে দেখলাম, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে এই প্রশ্নটা কি চাইছে, প্রশ্নে কি চেয়েছে এবং কিভাবে তুমি উত্তর লিখবা, তুমি বাংলায় বুঝবা। বুঝতে পেরেছো? তুমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তুমি একেবারে এত মহাপণ্ডিত আমরা না। 6 মাস তোমার সাবজেক্ট পাওয়া, 6 মাস তুমি পড়াশোনায় সিরিয়াস হয়েছে 2-3 মাস থেকে, অনেকে হয়েছে এক্সাম মানে এক্সামের রুটিন প্রকাশ হওয়ার পর থেকে। এর মধ্যে তুমি ইংরেজি খুব বেশি মানে আয়ত্তে নিতে পারবে না। হ্যাঁ, তোমার কিসে দরকার, তোমাকে ইংরেজি লিখতে হবে। তুমি ছোট ছোট সেন্টেন্স করে করে ইংরেজি লিখতে পারবা, এখন থেকে অভ্যাস করে লিখতে পারবা। তার জন্য তোমার ওই বিষয়টা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। যেমন এখানেই আমি বলি, আমরা এই কবিতা খারাপ করি কেন, কবিতা যদি পরিচিত হয়, ধরো তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা পড়ছো, তোমাদের তোমরা হচ্ছে জন রানের একটা কবিতা আছে তোমাদের, সেটা পড়ছো, সেটা তুমি এখানে রিডিং স্কিলে কমন পাইছো, হুররে কি মজা, কেন? কারণ তুমি ওই বিষয়ে তোমার জ্ঞান আছে, তুমি জানো। বাট কখন তুমি হা হয়ে যাও, মশা ঢুকে যায় পরীক্ষার হলে, কান্না পায়, তুমি যখন দেখবা কবিতাটা তোমার আননোন, তুমি চিনতেছো না, বুঝতেছো না কার লেখা, কেমন কবিতা, কি নিয়ে লেখা, প্রেমের কবিতা না দুঃখের কবিতা, দেশের দ্রোহী কবিতা নাকি দেশ প্রেমিকের কবিতা। তার মানে কি, এখানে তুমি কি বুঝলা, তুমি যদি অ্যাটলিস্ট বুঝতে পারতে এই কবিতাটা কি, মূল বিষয় কি, তাহলে তুমি ছোট ছোট সেন্টেন্স করে হলেও লিখতে পারতা। আর তুমি লিখতে পারলে তুমি মার্ক পাইতা। ইজ ইট ক্লিয়ার? সো এই মুহূর্তে এসে পণ্ডিতি না করে যে আমি ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট, আমার ডিপার্টমেন্ট ইংরেজি, আমি শুধু ইংরেজি পড়বো, একে মারা খাবা। হ্যাঁ, তুমি প্রতিদিন যদি 8 ঘন্টা পড়াশোনা করো বা 10 ঘন্টা পড়াশোনা করো, তার মধ্যে 2 ঘন্টা এখন রাখবা ইংরেজিতে লেখা। ধরো তুমি এই যে সনেট 80 পড়লা বা এই যে লন্ডনটা পড়লা, এই কবিতাটা পড়ার পর এর সামারি যেটা বুঝছো, তুমি নিজে একটু একটা পেজ লেখার ট্রাই করবা, ছোট ছোট সেন্টেন্সে। লিখতে গিয়ে যে যুদ্ধ হবে নিজের সঙ্গে, টাইম ম্যানেজমেন্ট ইটিসি, এটাই তোমার ইম্প্রুভমেন্ট। বুঝতে পেরেছি? আচ্ছা, এটা আমি শুধু এখানের না, টোটাল এখন তুমি ইংরেজি মেজর 4টা সাবজেক্টে কিভাবে পড়বে এই গাইডলাইন দিয়ে দিলাম।
এখন কিভাবে উত্তর লিখবা, প্রশ্ন কিভাবে সলভ করবা, দেখো প্রশ্নে কি চেয়েছে, প্রশ্নের উত্তর কিভাবে, কি চেয়েছে, প্রশ্ন না বুঝলে কিছু করতে পারবে না। তারপর কিভাবে উত্তর করবা এবং মেইন আইডিয়াটা তুমি নিবা, তাহলেই তুমি মান্না হয়ে যাবা। ঠিক আছে, মান্না মানে কি, আমাদের হিরো হয়ে যাবা, তোমাকে আর কেউ আটকাতে পারবে না। এতটুকু হচ্ছে তোমার ইনিশিয়াল, মানে তোমার পাশ করার স্টেপ। আচ্ছা, আরেকটা বিষয় বলি। এখন এই যে তুমি কবিতাটা পড়লা, লন্ডন 1802, 1802, হ্যাঁ, তাহলে এইটা থেকে তোমার হচ্ছে কি কি প্রশ্ন আসতে পারে। আমি সোজা কথা বলি, এই কবিতা না, তোমার এখান থেকে আসবে 1 নাম্বার লিখে নাও সামারি। সামারি অবশ্যই আছে, এসতে সামারি লিখে নাও, হ্যাঁ সামারি আসে। 2 নাম্বার আসে, এই সামারি আসে যে অ্যাপ্রোপ্রিয়েট ইয়া করো, মানে আলোচনা করো, হ্যাঁ। তার মানে তোমার সেটা আসলো। এই দেখো উপরে আছে, আমি দেখাই দিই। আপু মিথ্যা কথা বলতেছে না, তুমি বাবা অনেক ইয়া, তো আমি একটু দেখাচ্ছি, জাস্ট আ মিনিট। উপরেই আছে। যখন তুমি সনেট 80, আমরা আমার আমার যারা নতুন আজকে আমার ফার্স্ট টাইম ক্লাসে, আমার ইউটিউব চ্যানেলে গেলে তুমি হচ্ছে পয়েন্ট রিডিং স্কিলের ইয়াতে গেলেই দেখতে পারবা। বুঝতে পেরেছো? আমি যখন এসেছি তোমাদেরকে দেখাবোই, দেখাতে চাইলাম, দাঁড়াও একটু সময় দাও আমাকে। এই দেখো প্রশ্নটা, প্রশ্ন কি চাইছে, হোয়াট ইজ দ্য অথর পজিশন এন্ড অ্যাটিটিউড। বারবার বলি প্রশ্ন প্যাটার্ন দেখবা। এক্সপ্লেন করো দ্য ফলোইং লাইনস, অর্থাৎ একটা লাইন দিছে কবিতার, এটা তোমাকে এক্সপ্লেন করতে হবে। অথরের পজিশন এবং অ্যাটিটিউড, আমি যদি বলি প্রশ্নে কি চাইছে কিভাবে অ্যান্সার করবা, এটা বোঝো তাহলে এটা হয়ে যাবে। তারপরে এখানে বলছে হাউ উড ইউ কম্পেয়ার দ্য সামার ইন বাংলাদেশ উইথ দ্য সামার ডিস্ট্রিবিউট ইন দ্য পয়েম। তারপর হোয়াট ডু ইউ কাম টু নো অ্যাবাউট দ্য পয়েন্টস স্পেন্ড ফ্রম দ্য পয়েম। শোনো, সনেট 18 সম্পর্কে যারা সামারিটা জানো তাদের এটা মাথার উপর দিয়ে যাবে না। যারা আজকে ফার্স্ট টাইম তারা বলতেছে আপু এগুলা কি বলতেছে, আল্লাহ পরীক্ষার হলে শেষ আমি। তারপরের প্রশ্ন দেখো, এভাবে এগুলো একটু দেখে নাও। এখানে আসো, গিভ দ্য রাইম স্কিম, মানে তুমি খাতায় লেখো, তোমাকে রাইম স্কিম শিখতে হবে। অর্থাৎ রাইম স্কিমের একটা নিয়ম আছে, এই নিয়মটা যদি তুমি জানো, যে কোনো প্রশ্নে যে কোনো কবিতার রাইম স্কিম তুমি নির্ণয় করতে পারবা। এটা আমার রেকর্ডেড আছে, আমি এটা তোমাদের দিয়ে দিব। তারপরে রাইট আ সামারি অফ দ্য পয়েম। সামারি মানে কি, বাংলা সামারি জানলে এটা তুমি লিখতে পারবা। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, যে জন্য এসেছিলাম, সামারি যে জানতে পারবে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন সে করতে পারবে একটা কবিতা, বুঝছো? তারপর এসকেন দ্য পয়েম, অলরেডি ক্লাস দিয়ে দিছি। এসকেন এর নিয়মটা যদি তুমি শেখো, হ্যাঁ এসকেনের নিয়মটা যদি তুমি শেখো, তাহলে যে কোনো কবিতার এসকেন তুমি করতে পারবে। অর্থাৎ তুমি এখান থেকে 2টা পাইছো। তারপর তারপর 3 নাম্বার নাও। 1 নাম্বার আমাদের গেল রাইম, আর রাইম এর নিয়ম তুমি যদি পারো, মানে আমি শেখাই দিব। তারপর স্ক্যান, স্ক্যানের নিয়ম যদি শিখতে পারো, তাহলে যে কোনো কোশ্চিন থেকে পারবা, যে কোনো কবিতা থেকে। 3 নাম্বার হলো তোমার টোন, পিতে টোন ধরে নাও, হ্যাঁ মানে তোমার কবিতার যখন টোন যাবে, তুমি যদি টোনের নিয়মটা শেখো গণিতের মতো, তাহলে তোমার টোন থেকে যে কোনো কবিতা, মানে কবিতা আসলেই তুমি টোন নির্ণয়টা পারবা। 4 নাম্বার আসবে তোমার হচ্ছে টোনের পর আসবে হচ্ছে ইয়া, রাইম স্কিম লিখছি না, রাইম স্কিম, স্ক্যান, টোন, তারপরে হচ্ছে ফিগার অফ স্পিচ। হ্যাঁ ফিগার অফ স্পিচেরও নিয়ম আছে। যাও, আমার এই মুহূর্তে ফিগার অফ স্পিচ ছাড়া আর কিছু মনে আসতেছে না। ঠিক আছে, সনেট এটা আসতে পারে। এই 4টা, এই 4টা থেকে যে কোনো 2টা আসবেই, অর্থাৎ তোমার 20 মার্ক কমন, বুঝছো? 20 মার্ক কমন। তারপর শেখাই দিব সামারি থিম, যদি কমন আসে ভালো, না আসলে কিভাবে অ্যান্সার করবা। বুঝতে পেরেছো? আচ্ছা, কেউ কি কিছু বলেছো? আমার ক্লাস বুঝতেছো? ওকে। স্নিগ্ধা, আমি ক্লাস কোশ্চিনটা পড়ে নিচ্ছি। হাত উঠাইছো তুমি। তারপরে দেখো, আমরা অলরেডি, আমি তো বললাম সনেট 18 আমার ক্লাস অলরেডি আছে, এবং আমি তোমাদের স্ক্যান কিভাবে নেয় এটা নিয়েছি, ফিগার অফ স্পিচের আমি সব রেডি করছি। জাস্ট তোমাকে এটা, এই শীটটা আমি পেইড ব্যাচেও এখনো শেয়ার করিনি, কারণ এখনো রেডি হচ্ছে, যতটা তোমাদের জন্য ইজি করা যায়। রুল অফ ফিগার অফ স্পেস, হ্যাঁ শুধু এইটা যদি তুমি করো, যে কোনো কবিতা পারবা তুমি। তারপরে হচ্ছে আমাদের টোন, টোন অফ দিস পয়েম, অর্থাৎ টোনের নিয়ম।
ঠিক আছে? তারপরে হচ্ছে টোন গেল, এটাই আপাতত 4টা নাও, তাহলে এনাফ। সো চলো আমরা এখন পড়বো আমাদের কবিতা। কোথায় গেল? এই যে লন্ডন। খেয়াল করো তাহলে আমরা কবিতাটা কিভাবে পড়বো। আমরা আগে সামারি জেনে নিব এবং প্রশ্ন জেনে নিব। তোমার হচ্ছে লন্ডন 1802, হ্যাঁ, এটার লেখক হচ্ছে উইলিয়াম ওয়ার্ডওয়ার্থ, পাবলিশ ডেট হচ্ছে কবিতাটা 1807 সাল। এগুলো যদি একটু আয়ত্তে এমনিতেই রাখতে পারো ভালো, যাদের স্মরণ শক্তি ভালো না তারা রাখবা, আর যারা সব ভুলে যাও আমার মতো তারা এটা আল্লাহর হাতে ছাড়ি দিবা, বুঝছো? লিটারারি পিরিয়ড কি? রোমান্টিক পিরিয়ড, অর্থাৎ রোমান্টিক এজে এটা লেখা হয়। পয়েম টাইপ কি? দেখো ইটালিয়ান সনেট। নাম্বার কি? নাম্বার অফ লাইন 14টা, 14 লাইন। মিটার কি? আইএমবিক পেন্টামিটার। রাইম স্কিম দেয়া আছে। মেন ক্যারেক্টার জন মিল্টন, আমাদের ইনি হচ্ছেন একজন বিখ্যাত কবি, এনার কথা এখানে রেফার করছে। সিটিং হচ্ছে ইংল্যান্ড ইন 1802। টোনটা দেখে নিবা। প্যাট্রিয়টিক, ক্রিটিক্যাল, সরফুল, হোপফুল, অ্যাডমিয়ারিং, এই জিনিসগুলা। সেন্ট্রাল আইডিয়া দেয়া আছে পয়েটিক ফর্ম, মানে সনেটে যা হয় আর কি। এখন আমরা দেখব কবি উইলিয়াম ওয়ার্ডওয়ার্থ এই কবিতাটি লিখেছিলেন কারণটা জানি। তিনি 1802 সালে ইংল্যান্ডের নৈতিক এবং সামাজিক অবস্থা দেখে অত্যন্ত কি ছিল? এই স্ক্রিন বড় করতে বলনি কেন? আর পরে রেকর্ড ক্লাস দেখতে তোমাদের সমস্যা হবে। ইংল্যান্ডের নৈতিক এবং সামাজিক অবক্ষয় দেখে অত্যন্ত হতাশ ছিলেন। তার মনে হয়েছিল ইংল্যান্ড তার পুরনো মহত্ব, নৈতিকতা, স্বাধীনতা চেতনা এবং মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলেছে। কবি কেন কবিতাটি লিখেছেন? কারণ ইংল্যান্ডের নৈতিক অবক্ষয়ের সমালোচনা করার জন্য, দেশের মানুষের স্বার্থপরতা তুলে ধরার জন্য। আমি একটা কথা বলি, তুমি আমার রিডিং স্কুলে 2টা থেকে 3টা ক্লাস করবা, ইনশাআল্লাহ তোমার পাস মার্ক আসবে। ভালো রেজাল্ট, এটা যদি কবিতাটা কমন আসে তাহলে হবে, কবিতা কমন না আসলেও আমার কথা মতো চললে রিডিং স্কিলে যে পাস করতে পারবা, অন্য সাবজেক্ট তোমাদের আটকাবে না। তারপরে দেখো, দেশের হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনার আহ্বান জানানোর জন্য, জন মিল্টনের মহৎ আদর্শকে অনুসরণ করার গুরুত্ব বোঝানোর জন্য। তাহলে কবি কি মেসেজ দিতে চেয়েছে? একটি জাতির উন্নতির জন্য নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বার্থপরতা একটা জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায়। মহান ব্যক্তিদের আদর্শ সমাজ এবং জাতিকে সঠিক পথে পরিচালনা করতে পারে। দেশের প্রতি ভালোবাসা শুধু আবেগ নয়, দেশের ভুলগুলো চিহ্নিত করে তার সংশোধনের চেষ্টাও দেশপ্রেমের অংশ। একটি দেশের প্রকৃত শক্তি তার নৈতিকতা, স্বাধীনতা এবং সৎ নেতৃত্বের উপর নির্ভর করে। তাহলে আমরা এর সামারিটা জেনে নিব, একটু মনোযোগ দাও। লন্ডন তোমার হচ্ছে 1802। কবিতাটি উইলিয়াম ওয়ার্ডওয়ার্থের 1802 সালে ইংল্যান্ডের নৈতিক এবং স্পিরিচুয়াল অবক্ষয়ের চিত্র তুলে ধরেছে। কবি মনে করেন একসময় মহান এবং গৌরবময় ইংল্যান্ড তার নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং অভ্যন্তরীণ সুখ হারিয়ে ফেলেছে। দেশের মানুষ স্বার্থপর হয়ে গেছে এবং সমাজের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো তাদের প্রকৃত আদর্শ থেকে কি হয়েছে? বিচ্যুত হয়েছে, অর্থাৎ সরে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে কবি সপ্তদশ শতাব্দীর মহান কবি জন মিল্টনকে স্মরণ করেন এবং অপেক্ষা করে। কি অপেক্ষা করে? আক্ষেপ করে বলেন যে, আক্ষেপ মানে কি বলতো? কেউ বলতে পারবা? কমেন্ট বক্সে লেখো তো। যদি তিনি তখন জীবিত থাকতেন তবে ইংল্যান্ড তার নৈতিক নেতৃত্ব এবং মহৎ আদর্শের মাধ্যমে আবার সঠিক পথে ফিরে আসতে পারত। কবির মতে মিল্টন ছিলেন পবিত্র, স্বাধীন চেতা এবং মহৎ ও বিনয়ী একজন মানুষ, যার জীবন ও আদর্শ জাতির জন্য অনুকরণীয়। অর্থাৎ আমরা কি বললাম যে এই লন্ডন 1802 কবিতাটি উইলিয়াম ওয়ার্ডওয়ার্থ কেন লিখেছে? ইংল্যান্ডের নৈতিক এবং তোমার হচ্ছে আত্মিক মানে স্পিরিচুয়াল অবক্ষয়ের চিত্র। কেন? কারণ একসময়ের যে মহান গৌরবময় ইংল্যান্ড তার নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ এবং অভ্যন্তরীণ সুখ হারিয়ে ফেলেছিল। তখন ওনার মনে হয়েছিল একজন সঠিক পথ প্রদর্শকের দরকার। এর জন্য তিনি আর কাউকে খুঁজে পাননি। যেহেতু জন মিল্টন অনেক বিখ্যাত একজন কবি ছিল, তার মনে হয়েছিল উনি যদি আজকে বেঁচে থাকতো তাহলে উনি কি করত? উনি সুন্দর করে কবিতার মাধ্যমে মানুষকে কি করত? সঠিক পথ দেখাতো। তিনি বিশ্বাস করেন যে মিল্টনের মতো একজন মহান ব্যক্তিত্বই ইংল্যান্ডের হারিয়ে যাওয়া ভদ্রতা, নৈতিকতা, স্বাধীনতা এবং শক্তিকে পুনরুদ্ধার করতে সক্ষম হতেন। সার্বিকভাবে কবিতাটি কবির গভীর দেশপ্রেম, ইংল্যান্ডের নৈতিক অবক্ষয় নিয়ে উদ্বেগ এবং জাতির নৈতিক পুনর্জাগরণের আকাঙ্ক্ষার এক শক্তিশালী প্রকাশ।
বুঝতে পেরেছি? এখন দেখো থিম অফ লন্ডন, আমরা এর তোমরা রিডিং একবার দুইবার যদি পড়ে নাও হয়ে যাবে। থিম অফ লন্ডন 1802, এটার আমরা হচ্ছে থিম পড়বো। প্যাট্রিয়টিজম মানে দেশপ্রেম। কেন? ওয়ার্ডওয়ার্থস ডিপ লাভ অ্যান্ড কনসার্ন ফর ইংল্যান্ড, ওনার ভালোবাসা অনেক ছিল এবং কনসার্ন ছিল তার কান্ট্রি ইংল্যান্ডের প্রতি। মোরাল রিজেনারেশন, নৈতিক পুনর্জাগরণ, অর্থাৎ তোমার হচ্ছে উনি এখানে প্রয়োজন ছিল কি রিস্টোর করা মোরাল ভ্যালুর এবং ভার্চু ইন সোসাইটি। এই যে সমাজের যে অবক্ষয়, তারপরে হচ্ছে নৈতিকতার যে অবক্ষয়ের বিষয়গুলো, এই বিষয়গুলো রিস্টোর করা প্রয়োজন ছিল। এই জন্যই তো ওনার কি মনে হয়েছে যে জন মিল্টন আসতো এবং সঠিক পথ প্রদর্শন করত। বুঝতে পেরেছি? তারপরে খেয়াল করো সোশ্যাল ক্রিটিসিজম, সামাজিক সমালোচনা, অর্থাৎ এই যে ওই সময় যে মানুষের স্বার্থপরতা, মোরাল করাপশন এবং কন্টেম্পোরারি ইংল্যান্ড, অর্থাৎ ওই সময় দুর্নীতি ছিল, স্বার্থ ছাড়া কেউ কিছু বুঝতো না, এই যে অবস্থাটা, এটারই উনি কি করেছেন? ক্রিটিসিজম করেছেন এবং বলেছেন একজন সঠিক পথ নির্দেশকের আমাদের দরকার ছিল। তারপরে আমাদের প্রশংসা করেছে কার? জন মিল্টনের। কারণ জন মিল্টন ছিল একজন আইডিয়াল মডেল, কিসের? ভার্চুর, জ্ঞানের এবং ফ্রিডমের, তাই না? তারপর স্পিরিচুয়াল অ্যান্ড মোরাল লিডারশিপ, নৈতিক এবং এই যে স্পিরিচুয়াল নৈতিকতার প্রয়োজন, অর্থাৎ সোসাইটি যখন খুব খারাপ দিকে যায় তখন একজন গাইডলাইনারের প্রয়োজন হয় জাতির জন্য, তাই না? এই জিনিসটা এখানে প্রেজেন্ট করছে। ফ্রিডম অ্যান্ড ভার্সু, স্বাধীনতা এবং নৈতিকতা। ঠিক আছে? যেমন তোমার হচ্ছে দেখো, তোমার তোমার হচ্ছে এই জিনিসটাকে বোঝাইছে, ফ্রিডম এবং ভার্সু, স্বাধীনতা এবং নৈতিকতা। মানে ট্রু ন্যাশনাল গ্রেটনেস ডিপেন্ড করে ফ্রিডমের উপর, ভার্সুর উপর এবং মোরাল এক্সিলেন্সের উপর। বুঝতে পেরেছি? স্যাম্পলগুলো তোমরা একটু দেখে নিবা। তার মধ্যে এখানে ফেমাস একটা বিষয় হচ্ছে ফ্যান অফ, তোমার হচ্ছে এস্টেজান্ট হবে এখানে, স্ট্যাগন্যান্ট, হ্যাঁ, স্ট্যাগন্যান্ট ওয়াটার্স মানে স্থির এবং পচা জলাভূমি। এবং এইটা সরাসরি বইয়ের মানে কবিতার একটা একটা হচ্ছে শব্দ। বুঝতে পেরেছি আমরা? এটা আসলে এটি ইংল্যান্ডের নৈতিক এবং স্পিরিচুয়াল অবক্ষয়কে বোঝায়। কবি বলতে চেয়েছেন ইংল্যান্ড তার প্রাণশক্তি এবং মহত্ব হারিয়ে ফেলেছে। তারপরে দেখো বেদি, তোমরা একটু ইয়াগুলো দেখে নিবা। সার্ট, তোমার হচ্ছে তলোয়ার, পেন, এস্টার, তারপর সি, হ্যাঁ, ন্যাকেড হ্যাভেন্স, উন্মুক্ত আকাশ। তো স্যাম্বলিজম গুলো একটু দেখে নিও। তারপর দেখো প্রশ্ন। এখন খেয়াল করো প্রথম প্রশ্নটা কি চেয়েছে, আমরা প্রশ্ন সলভ করব। তোমরা সবাই রেডি? প্রশ্ন ইমোজি ইউজ করো। যতটুকু উপরে বোঝাইছি বুঝছি, আমরা সামারিটা বুঝছি, এতটুকু তো বুঝছি যে ইংল্যান্ডের একটা খারাপ সিচুয়েশনে মাসুমা, বোঝো নাই? আমি বলি, আবারও বোঝাচ্ছি, শোনো। ইংল্যান্ডের একটা খারাপ সময়ে মানে ওই আচ্ছা আমি বোঝাচ্ছি মাসুমা। ইংল্যান্ডের ওই সময়ে খুব খারাপ, ইংল্যান্ড একটা কান্ট্রি, এটা তো আমরা জানি, মানে একটা দেশ। সেই দেশে খারাপ সময়, খারাপ সময় বলতে কি ওই সময় মানুষ স্বার্থপর ছিল, কেউ কাকে মূল্য দিত না, নৈতিক অবক্ষয় ছিল, যা হয় আর কি। ওই সময় কবির মনে হয়েছিল এই যে জাতি এত এত নিম্ন মুখে যাচ্ছে, নিজেদের নৈতিকতা নাই, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, কেউ কাউকে সম্মান করতেছে না। তো এই সময় আসলে আমাদের একজন লিডারের প্রয়োজন ছিল। তখন উনি চিন্তা করেছে কোন লিডারের প্রয়োজন ছিল? জন মিল্টন। উনি একজন বিখ্যাত কবি ছিলেন এবং উনি খুব জ্ঞান দিতে পারতেন, লিডারশিপ ওনার খুব সুন্দর ছিল। এই জন্য কিন্তু উনি তো মারা গেছে, কিন্তু আমাদের কবি ভেবেছিল যদি জন মিল্টন বেঁচে থাকতো, বা ওনাকে আক্ষেপ করেছেন যে জন মিল্টন যদি বেঁচে থাকতো তাহলে এই সমাজের অবস্থা এরকম হতো না। কেন হতো না? কারণ জন মিল্টন তাদেরকে বার্তা দিত, কবিতার মাধ্যমে, লেখার মাধ্যমে বার্তা দিত। কি বার্তা দিত? যে তোমরা ফিরে আসো, তোমরা যা করতেছো সেটা ঠিক না, নৈতিক অবক্ষয় হচ্ছে তোমাদের। নৈতিক অবক্ষয় বোঝো? মানে নৈতিক পতন, মিথ্যা বলতেছে, কাউকে সম্মান দিচ্ছে না, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করতেছে, কোনো নিয়ম লাইফে নাই, মানে এই জিনিসগুলো, স্বার্থপরতা, কেউ কারো মানে উপকার করতেছে না, কেউ কাউকে চিনতেছে না, নিজের স্বার্থেই সবকিছু করতেছে, এই যে মানে অগোছালো একটা অবস্থা। কিন্তু কবির যেহেতু দেশপ্রেম ছিল, তো উনি ওই জিনিসটা চায়নি কখনো। দ্যাটস ওয়াই উনি চেয়েছিলেন জন মিল্টনের মতো লোক থাকলে, উনি তো অনেক ফেমাস ছিল, অনেক পপুলার ছিল, ওনার কথা সবাই শুনতো। এটাই হচ্ছে মূল বিষয়।
এখন কবি কেন এটা লিখেছেন? তার কারণ উনি চায়, উনি দেশকে ভালোবাসেন এবং দেশের ভালো চায় উনি। উনি দেশপ্রেমিক ছিল। এখন বুঝছি, মাসুমা বা আদার্স সবাই বুঝেছি আমরা? যা বলছি এতটুকুই এনাফ। ওকে। এখন খেয়াল করি আমরা প্রশ্ন। সবসময় খেয়াল করবা। তোমাদের এখনো তোমরা ফার্স্ট ইয়ার, তোমরা একটা জিনিস জানো না, সেটা হচ্ছে, এটা বললে ফাঁকিবাজি করবা কিনা জানি না। তোমাদের আসলে ন্যাশনাল ভার্সিটির স্টুডেন্টরা পড়াশোনায় বসেই হচ্ছে এক্সামের রুটিন প্রকাশের পর। ইভেন যখন তোমরা থার্ড ইয়ার ফাইনাল ইয়ারে উঠবা, তোমরা আমার কথা মিলাই নিও, তোমরা পড়ায় বসবা এক্সামের 2-3 দিন 4 দিন, মানে একটা করে গ্যাপ থাকে ওইটাতে, বা যারা একটু ভালো বাসার চাপ আছে তারা 1 মাস আগে। তো অনেকেই বলতেছে, আমি একটা অফার দিচ্ছি, বলতেছো যে এই কম সময়ে আমরা কিভাবে কি করব। এই সময়টাই হচ্ছে সঠিক। এই সময়টা তুমি যা পড়বা সঠিক ওয়েতে যাবা। তোমরা তোমরা আমার কথা হচ্ছে, তোমরা ভেঙে পড়িও না যে সময় নেই। তোমাদের 27 তারিখ এক্সাম, 27 হোক 28 হোক, এই যে এই সময়টা প্রতিদিন যদি 10 ঘন্টা প্রপারলি একটা গাইডলাইনে পড়াশোনা করো বা প্রপার অ্যাওয়েতে পড়াশোনা করো, তাহলেও এখনো ভালো রেজাল্ট করার পসিবিলিটি 100%। শুধু বলবো না সম্ভাবনা, হ্যাঁ ভালো করা সম্ভব। তারপর তোমার এক্সামের একটা গ্যাপ দিয়েছে, তুমি পোয়েট্রি 20 ঘন্টা পড়লে ওই সাবজেক্টে কিচ্ছু থাকবে না, কিন্তু প্রপার অ্যাওয়েতে। বুঝতে পেরেছো? প্রপার অ্যাওয়েতে। তুমি ভাঙা কলসিতে সারাদিন পানি ভরাও, কিচ্ছু হবে না। আর আরেকটা বিষয় বলবো, যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে যারা আছে তারা রয়েল, না হলে তোমরা এই সাবজেক্টটা পাইতা না। বাই চান্স আর বাই চয়েস যেটাই হোক, কেউ বাই চান্স, কেউ বাই চয়েস, যে চয়েস ছিল না আমি ইংরেজি নিয়েই পড়বো, আবার কারো চান্স হয়ে গেছে, এখন কিছু করার নাই, পড়তেছো, বা সাবজেক্টটা মোটামুটি ভালো। এখন কথা হচ্ছে যে এটা পাইছো মানে আল্লাহ এটা কবুল করছে, এবং এটা একটা ভালো সাবজেক্ট। যদি পড়াশোনা ভালোভাবে করো, ভালো কিছু করা সম্ভব। বুঝতে পেরেছো? সো হাতে সময় আছে, আশাহত হইও না। এখনো আজকে থেকে, এই মুহূর্ত থেকে যদি ভালো করো, একটা করে সাবজেক্টে 10-15 ঘন্টা দিলে কিচ্ছু থাকে না। বিলিভ মি, আপুকে বিশ্বাস করো। নন মেজর তো তোমার জন্য এখন পান্তা ভাত হবে, কারণ তুমি মেজর সাবজেক্ট পড়তে পড়তে তোমার কাছে নন মেজর মনে হবে ধুরো এটা কোনো বিষয়। বাংলা জানি, লিখতে তো পারবো নিজের ভাষায়, কিন্তু ইংরেজিতে সেন্টেন্স মেকিং করতে গিয়ে ওটা তোমার কিছুই মনে হবে না। বুঝতে পারছো? সো এখন থেকে হলো পড়াশোনাটা শুরু করো। আচ্ছা, এখন পড়াশোনায় যাই। প্রথমে দেখো প্রশ্নে চেয়েছে, হোয়াট ইজ দ্য অথর পজিশন অ্যান্ড অ্যাটিটিউড। প্রশ্নে তাহলে কি চেয়েছে? এই প্রশ্নে এক্সামিনার জানতে চেয়েছে কবি উইলিয়াম ওয়ার্ডওয়ার্থ এই কবিতার কি অবস্থান, মানে পজিশন নিয়েছেন, এবং তার মনোভাব মানে অ্যাটিটিউড কি, অর্থাৎ তিনি ইংল্যান্ড নিয়ে কি ভেবেছেন এবং মিল্টনের প্রতি তার দৃষ্টিভঙ্গি কেমন। যারা আমার ওই শেষের কয়েকটা লাইন বুঝছো, মুখ দিয়ে যে বললাম, তাতেই তুমি উত্তর পাবা। এখানে কি লিখতে হবে? উত্তর লেখার সময় 4টি বিষয় তোমাকে তোমাকে মাথায় রাখতে হবে। যেমন তোমার হচ্ছে, কবি ইংল্যান্ডের বর্তমান অবস্থা নিয়ে কি মনে করেন, যে বর্তমান অবস্থা কি, খারাপ ছিল না ভালো ছিল, বলো? বাজে ছিল। তিনি মিল্টনকে কেন প্রয়োজন মনে করেছিল? গাইডলাইনার হিসেবে। তিনি পথ প্রদর্শক হইতেন। তার অ্যাটিটিউড কি বলো তো? এই জিনিসগুলো দিবা। তিনি সমাজকে ক্রিটিক করছে। তারপর হচ্ছে, তুমি এটা না হয় নাই বুঝলা, এটা যেহেতু তোমার হচ্ছে ইয়ার ভাষা, একটু সাহিত্যের ভাষা, যাও এটা আমি বাদ দিলাম, আমি এটা কেটে দিচ্ছি। এটা কেটে দেয় কিভাবে? আমি এটা কেটে দিচ্ছি। এখন হচ্ছে ধরো, এটা কেটে দিতে পারতেছি না আমি, ধরো ওইটা কেটে দিলা। এখন দেওয়ার পর তুমি হচ্ছে ক্রিটিক্যাল মানে কি জানোই তো, মেয়েরা তো আরো ভালো জানো, সমালোচনা করো। উনি সমাজ নিয়ে সমালোচনা করছে, সমাজের দোষ গুণ দেখছে, গুণ না দোষ দেখছে। তারপর প্রশংসা, কার প্রশংসা করেছে বলো? জন মিল্টনের। তারপর হোপফুল, আশাবাদী কেন? জন মিল্টনের মতো লোক আসলে বা একজন ভালো লিডার আসলে সমাজ শুধরাবে, কন্টেম্পোরারি সোসাইটি অর্থাৎ সমসাময়িক সমাজ ভালো পথে যাবে। বুঝতে পেরেছি? সব শেষে একটা কনক্লুশন দেবা 2 লাইনের। কি রকম? যে কবি মানে অনেক ভালো ডিপ ডিপ লাভার ছিল, দেশপ্রেমিক ছিল। তাহলে উনি যেহেতু দেশপ্রেমিক ছিল, উনি তো চাবেই দেশের ভালো করার জন্য। বাট ওনার প্রয়োজন ছিল জন মিল্টনকে, কিন্তু জন মিল্টন তো তখন বেঁচে ছিল না। নিজের ভাষায় এইভাবে ছোট ছোট সেন্টেন্স করে লিখে দিবা। তবে একটা বিষয় সতর্ক করি, কনক্লুশন 3 থেকে 4 লাইনের বেশি দিও না। তোমার ফাইনাল ইয়ারে ভাইয়া পুরা এবার এক্সাম দিছে, কনক্লুশন নাকি 3-4 পেজ দিছে। এটা করা যাবে না। কনক্লুশন 2 থেকে 3 লাইন, বড় জোর 4 লাইন 5 লাইন, তার বেশি নয়। বুঝছি?
আচ্ছা, তারপরে দেখো আমি মেইন অ্যান্সারটা দিয়ে দিয়েছি, তুমি সুন্দর করে বলবা। এটা কিন্তু আমি শর্টলি দিছি যে উইলিয়াম ওয়ার্ডওয়ার্থের পজিশন ইন দ্য পোয়েম ইজ দ্যাট আ প্যাট্রোয়েট, হ্যাঁ, আর মোরালি কনসার্ন তোমার সিটিজেনের উপর অফ ইংল্যান্ড, অর্থাৎ উনি খুব কনসার্ন ছিলেন কাদের জন্য, ইংল্যান্ডের মানুষজনের উপর। সে বিশ্বাস করতো যে ইংল্যান্ড একটা লস্ট, কি হারিয়েছে তাদের মোরাল ভ্যালু, স্পিরিচুয়াল এক্সচেঞ্জ এবং ট্র্যাডিশনাল ভার্সো। দেয়ারফর হি ফিল দ্যাট দ্য নেশন আর্জেন্টলি নিড গাইডেন্স অ্যান্ড ফ্রিডম। যেহেতু এই জাতি নষ্ট হয়ে গেছে, তা সেই জন্য উনি ফিল করেছেন খুব এমার্জেন্সি একজন, মানে আর্জেন্টলি মানে কি এমার্জেন্সি মানে খুব বেশি প্রয়োজন একজন গাইডলাইনার, যে তাদেরকে সচেতন করবে। এই জন্য উনি কাকে চেয়েছে বলো? উনি জন মিল্টনকে চেয়েছে যে তাদের গাইডলাইন দিবে। এটাই হচ্ছে কনক্লুশন। ওয়ার্ডওয়ার্ডস অ্যাটিটিউড রিফ্লেক্ট করে এই যে প্যাট্রিয়টিজম, হ্যাঁ, সোশ্যাল ক্রিটিসিজম অ্যান্ড হোপ ফর মোরাল রিজেনারেশন। বাংলা আইডিয়া দেই একটু, যে কবি একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে ইংল্যান্ডের নৈতিক অবক্ষয়ের সমালোচনা করেছেন। তিনি মিল্টনের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন এবং মনে করেন তার আদর্শ ইংল্যান্ডকে আবার মহান করে তুলতে পারবে। আমার কথা লিখে নাও, তুমি যদি সামারি জানো 3 ভাগে এটা লিখে দিবা, সামারি জানলে এটা পারবা, ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো বি নাম্বার। এই শোনো, এখানে কিন্তু এ বি মানে 10 মার্ক ভাগ হয়ে গেছে, 5 5 10, মাথায় রাখিও, সেই অনুযায়ী লিখবা। আচ্ছা, যেমন 10 মার্কের যেটা ওটাতে একটু বড় করতে হবে। তারপরে আমরা যাব বি। বি নাম্বার প্রশ্ন কি চেয়েছে তোমার হচ্ছে হোয়াট প্যাট্রিয়টিক জেল ইজ এক্সপ্রেস ইন দ্য পয়েম। হ্যাঁ, এই প্রোনাউন্সিয়েশনটা যদি একটু ভুল হয় দেখবা, এভাবে করতে পারবা। হ্যাঁ, আমি প্রোনাউন্সিয়েশনটা দিয়ে দিয়েছি। প্রশ্নে কি চেয়েছে? এই প্রশ্নে জানতে চেয়েছে কবির দেশপ্রেম কিভাবে প্রকাশ পেয়েছে। কিভাবে প্রকাশ পেয়েছে বলতো? কবি কেন ইংল্যান্ডের জন্য চিন্তিত? কারণ ওর দেশপ্রেম আছে জন্য তো, তাই না? নিজেকে প্রশ্ন করো, ইংল্যান্ডের কি কি গুণ হারিয়ে গেছে মনে আছে? মানুষ স্বার্থপর হয়েছে, নৈতিক অবক্ষয় হয়েছে, দুর্নীতিগ্রস্ত হয়েছে। তো এগুলো লিখতে পারবা না? ইয়েস অর নো বলো। আপাতত বাংলায় চিন্তা করো, লিখতে পারবা কিনা, না হলে আবার বুঝাই দিব। ইয়েস অর নো? চুপচাপ সবাই। ওকে, তোমরা ইমোজিও দ্রুত ইউজ করতে পারবা। মিল্টনকে কেন ফিরে আসতে বলেছেন? কারণ সে দেশপ্রেমিক। কবি দেশপ্রেম কিভাবে প্রকাশ পেয়েছে তা লিখবা। অর্থাৎ এই পয়েন্টগুলো যদি তুমি সুন্দর করে অ্যান্সারে দিতে পারো তাহলেই এনাফ। আচ্ছা, তারপরে দেখো এইভাবে সুন্দরভাবে তুমি অ্যান্সার করবা। আমি একটু বলে দিচ্ছি বাংলা আইডিয়াটা। দেশের নৈতিক অবক্ষয় দেখে কবি দুঃখ প্রকাশ করেন, দেশের হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য মিল্টনের সাহায্য চেয়েছেন, এটাই তার গভীর দেশপ্রেমের প্রকাশ। তারপরে প্রশ্ন দেখি, হোয়াট কন্ডিশন অফ ইংল্যান্ড ডু ইউ ফাইন্ড ইন দিস পয়েম? অর্থাৎ কবিতায় ইংল্যান্ডের সামাজিক, নৈতিক এবং স্পিরিচুয়াল অবস্থার বর্ণনা কি দেওয়া হয়েছে সেটি লিখতে হবে। কন্ডিশন অফ ইংল্যান্ড অর্থাৎ ইংল্যান্ডের যে উনি নৈতিক অবক্ষয়গুলো দেখিয়েছে, মোরাল কন্ডিশন, মানুষ কেমন হয়ে গেছে, দেশের প্রতিষ্ঠানগুলো কিভাবে ব্যর্থ হয়েছে, মিল্টনের প্রয়োজনীয়তা উল্লেখ করবা, তাহলেই হবে। এটাও সামারি জানলে হবে। অর্থাৎ মোরাল কন্ডিশন কি, নৈতিক অবক্ষয় হয়েছে, ওরা তারপরে হচ্ছে মানুষ কেমন হয়ে গেছে, সেলফিশ, দেশের প্রতিষ্ঠানগুলো কিভাবে ব্যর্থ হয়েছে, দুর্নীতি করতেছে, মিল্টনের প্রয়োজনীয়তা উল্লেখ করবা। উনি গাইডলাইনার হিসাবে এদেরকে শিক্ষা দিবে, পথ প্রদর্শক হবে। লিখতে পারবো? তারপর হোয়াট ইজ দ্য টোন অফ দিস পয়েম? টোন নিয়ে পরে কথা বলতেছি, টোন নিয়ে আলাদা একটা ক্লাস দেবো আজকে রেকর্ডে। আচ্ছা, প্রশ্নে কি চেয়েছে? টোন বলতে কবির অনুভূতি, ভাষার ধরন এবং আবেগ। অল্প একটু বোঝাবো। টোন লিখতে গেলে কয়েকটি শব্দ অবশ্যই উল্লেখ করতে হবে, অর্থাৎ প্যাট্রিয়টিক, ক্রিটিক্যাল, সরফুল, অ্যাডমিয়ারিং, হোপ, তোমার হোপফুল। অর্থাৎ দেওয়ার পর এই যে কবিতার টোন একদিকে দেশপ্রেমিক, দেশপ্রেমমূলক ও বেদনাময়, অন্যদিকে সমালোচনামূলক এবং আশাবাদী। মিল্টনের প্রতি কবির শ্রদ্ধা ও টোন এর গুরুত্বপূর্ণ অংশ। শোনো শোনো, এটা স্কিপ করো, এটার আলাদা ক্লাস যাবে, আমি ক্লাসটা ফ্রি দিয়ে দিব তোমাদের। হ্যাঁ, আচ্ছা, কিছু ক্লাস তো পেড রাখতেই হবে, তারপর টোনের ক্লাসটা আমি ফ্রি দিব। তারপরে দেখো, রাইট আ সামারি অফ দ্য পয়েম। সামারি মানে এতক্ষণ যা যা বলছি, বোঝো নাই?
লাইন বাই লাইন তোমাকে এক্সপ্লেন করতে হবে না, মানে পুরা কবিতার মূল বক্তব্য। প্রথমে কি, এই দেশে যা যা হয়েছে, নৈতিক অবক্ষয়, মানুষ দুর্নীতিগ্রস্ত, ইটিসি। তারপরে মিল্টনের বিষয়, এই জিনিসগুলা। তার মানে তুমি ইংল্যান্ডের অবস্থা, মিল্টনের প্রয়োজনীয়তা, মিল্টনের গুণাবলী, কবিতার মূল বার্তা। ক্লিয়ার? সামারি আনাফ। এখানে এতটুকু অ্যান্সার করা যাবে না, 10-এর অ্যান্সার এটা, এটা বড় করতে হবে। সরি, এটা 10 দেখি, হ্যাঁ হ্যাঁ, এটা 10-এর অ্যান্সার। কমপক্ষে তোমাকে কত পেজ লিখতে হবে জানো? এটা সামারি না, 3 পেজ তো লিখতেই হবে। সুন্দর করে সুন্দর করে একটা ইন্ট্রো দিবা, ইন্ট্রোতে দিবা তোমার হচ্ছে লন্ডন, এই যে এইভাবে নাম দিবা, এলতে লন্ডন, তোমার হচ্ছে 1802, রাইটেন বাই উইলিয়াম ওয়াটওয়ার্ডস, হি ওয়াজ বর্ন ইন এত, ডাইড ইন এত। এর জনরা কি মনে আছে? এটা কোন পিরিয়ডের কবিতা? রোমান্টিক পিরিয়ডের কবিতা, মানে রোমান্টিজের। তারপরে হচ্ছে এটা একটা সনেট দেওয়ার পর বলবা এখানকার মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের দেশপ্রেম। তারপরে কি বলো, থিমগুলা কি কি মনে আছে? 2-4টা থিম দিলা, দেশ প্রেম, তারপরে হচ্ছে রিজেনারেশন, তারপরে বলো তো কি কি, একটু লেখো তো সবাই। এই জিনিসগুলো দিবা, দেওয়ার পর বডিতে আসবা। ইন্ট্রো হয়ে গেল, তুমি সুন্দর করে ইন্ট্রো দিলা 5-6 লাইনে বা 7-8 লাইনে, সুন্দর করে একটা, এই যে একটা পেজ, পেজে 3 ভাগের 2 ভাগ ইন্ট্রো দিবা, বা সমান 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 এক পেজ ইন্ট্রো, এক পেজের অর্ধেক পেজ ইন্ট্রো দিবা। তারপর মেইন বডিতে আসবা, মেইন বডিতে 3টা প্যারা করবা, একটা করে প্যারা। প্রথম প্যারাতে কি দিবা? দেশের সিচুয়েশনটা দিবা, ইংল্যান্ডের অবস্থা। ওটাতেই তো তোমার এক পেজ এমনিই হয়ে যাবে, বা একটু কমও হইতে পারে। তারপর মিল্টনকে কেন প্রয়োজন, এই বিষয়টা দিলা। তারপর কনক্লুশন দিলা। এবং একটা প্যারা যখন লিখবা, তার সাথে আরেকটা প্যারার অনেক গ্যাপ দিবা, মোটামুটি একটা গ্যাপ দিবা। যদি পুরাতন তোমার হচ্ছে কোনো মুরব্বী টাইপের শিক্ষক চশমা ছাড়া বসে, উনি যেন বুঝতে পারে যে তুমি প্যারা দিয়েছো। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, ক্লাস কি বুঝতেছো? হেল্পফুল? ইমোজি ইউজ করো। ওকে, তারপরে দেখো, সুন্দর করে এই জিনিসটা করার পর আমরা এটা বুঝলাম। অ্যানালাইসিস করো দ্য জেনারিক ফর্ম অফ দ্য পয়েম। জেনারিক কে বলো? জেনারিক ফর্ম নিয়ে তোমার হচ্ছে একটা আলাদা ক্লাস দেওয়া উচিত। আচ্ছা, আমি এটা নোট করে নিচ্ছি, হ্যাঁ। তারপর বোঝাচ্ছি, জেনারিক ফর্ম বলতে কবি সাহিত্যিকের গঠন, অর্থাৎ লিটারারি স্ট্রাকচার বুঝিয়েছে। অর্থাৎ পয়েমের টাইপ, সনেটের ধরন, নাম্বার অফ লাইন, রাইম স্কিম, মিটার, অক্টেভ এবং সেস্টেট, অর্থাৎ ওই যে তোমার সনেটের বিষয়গুলো দেয়া থাকবে, হ্যাঁ। এটা নিয়েও আমি আলাদাভাবে আলোচনা করব। তারপর রাইট অ্যাবাউট দ্য থিম অফ দ্য পয়েন্ট। থিম, এই উপরে থিম করে আসি নাই, তার মানে জানি থিম বলতে কবিতার মূল বক্তব্য। তুমি সামারি এবং থিম মিলে মিশে সুন্দর করে একটা ইন্ট্রো দিবা, মেইন বডিতে সামারি দিবা, এবং ওই যে তোমার থিম আকারে, মানে থিমটাকে ফোকাস করে তারপর কনক্লুশন দিবা, হ্যাঁ না। প্যাট্রিয়টিজম, মোরাল রিজেনারেশন, সোশ্যাল ক্রিটিসিজম, ন্যাশনাল রিভাইভাল, তারপর অ্যাডমিরেশন ফর মিল্টন, এই জিনিসগুলো দিবা, হ্যাঁ না। বুঝছি? ওই সামারিটা জানলেই তুমি এটা পারবে। এটা এটাই তুমি সামারি জানলেই হয়ে যাবে। তারপরে দেখো, রাইট অ্যাবাউট দ্য ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ নিয়ে আলাদা ক্লাস দিচ্ছি, এটা স্কিপ করে দাও। তারপরে হচ্ছে রাইট অ্যাবাউট দ্য ফিগার অফ স্পিচ, এই যে ফুল অ্যান্সার, আমি এটা দেখো সব রেডি করে দিয়েছি তোমাদের, একটা ক্লাস নিলে তোমরা পারবা। সো এই ক্লাসটা আমার আপাতত এখানেই শেষ। এখান থেকে তোমরা আলাদা ক্লাস পাবা ফিগার অফ স্পিচের, টোনের, এবং তোমার হচ্ছে দাঁড়াও, এই যে তোমার জার্নিক ফর্ম, এই 3টা স্ক্যানের দিয়ে দিচ্ছি। তাহলে 4টা হয়ে গেলে আর আর কিসের আছে বলো তো? স্কিন আছে, রাইম স্কিম, রাইম স্কিম, এগুলো আজ সারা রাতে আমি তোমাদের রেকর্ডেড করে দিয়ে দিব। বুঝতে পেরেছি? তারপরেও বলবো, এখনো যারা তোমরা পেড ব্যাচে আসো নাই, একটা অফার চলতেছে, এই অফারে আসতে পারো। এবং এতটুকু বলতে পারি যে অনেকে ভাবতেছে এই কম সময়ে কি হবে, আমাদের বোধহয় টাকাটা লস যাবে। জি না, এতটুকু নিশ্চিত করতে পারি, আমি অফার প্রাইসে যাদের ভর্তি নিচ্ছি বা যারা ভর্তি হয়েছো, টাকা তোমাদের গচ্ছায় যাবে না, এই ভরসাটা রাখতে পারো।